দেশকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে গণতন্ত্রের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে তিনি আরও বলেন, অস্বাভাবিক অবস্থায় দেশ বেশি দিন চলতে পারে না। অভিযোগ করেন, গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। অন্যদিকে বিএনপির রাষ্ট্র পুনর্গঠনে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ জরুরি বলেও জানান তারেক রহমান। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। মহান বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপি ঘোষিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির দ্বিতীয় দিন ফার্মগেটের খামারবাড়িতে হওয়া ৭ দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনের সমাপনীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহু ষড়যন্ত্র চলছে বর্তমানে, কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির নেয়া পরিকল্পনা দেশব্যাপী ছড়িয়ে দিতে তরুণ প্রজন্মকে আহ্বান জানান তারেক রহমান। জনগণের অংশগ্রহণ ছাড়া এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এই দেশ গড়ার পরিকল্পনা সফল করতে হলে, দেশ গড়ার পরিকল্পনার কাজ বাস্তবায়ন করতে হলে, পরিকল্পনা থেকে বাস্তবায়ন করতে হলে, কাজ শুরু করতে হলে জনগণের পার্টিসিপেশন ছাড়া আমরা পারবো না। এই মুহূর্তে দেশ গড়ার পরিকল্পনা বিএনপি ছাড়া আর অন্য কোন দলের আছে, এমন প্রশ্ন তুলে বাস্তবধর্মী হওয়ার তাগিদ দেন তারেক রহমান। এরকম ইন ডিটেইল দেশ গড়ার পরিকল্পনা বিএনপি ছাড়া কোন দল দিয়েছে? কোন দলের কাছে এই মুহূর্তে এরকম পরিকল্পনা আছে? কেউ সনদ বাস্তবায়ন করবে, কেউ বলেছে বিভিন্নভাবে তারা অমুক চেতনা বাস্তবায়ন করবে, তমুক করবে। কিন্তু সবার প্রতি সম্মান রেখে আমি বলতে চাই যে আমাদেরকে তো বাস্তবধর্মী হতে হবে। সামনের যুদ্ধটা কঠিন মন্তব্য করে জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচিত সরকারের ওপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই অস্বাভাবিকভাবে চলতে পারে না এবং এই অস্বাভাবিক চলতে দেওয়া যেতে পারে না। এই অস্বাভাবিক ব্যাপার যদি পরিবর্তন করে স্বাভাবিক ব্যাপারকে, স্বাভাবিকভাবে দেশকে নিয়ে আসতে হয়। প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং নেই। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। এবং রাষ্ট্রের যদি ভালো হয়, সেটি তিল করেও যদি ভালো হয়, করতে পারে একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক নির্বাচিত সরকার করতে পারে সেটা। জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে শুরুতেই ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথাও জানান বিএনপির এই শীর্ষ নেতা। এইম থাকবে ইনশাল্লাহ, আল্লাহর মতে সরকার গঠনের সক্ষম হলে আমরা জনগণের রায় আমরা প্রথমে 1 বছরের ভিতরে চেষ্টা করব ৫০ লক্ষ ফ্যামিলির কাছে রিচ করার জন্য। শফিকুল হক, ৭১, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে নির্বাচনী প্রচারে মানসিক প্রশান্তি নেই বলে মনে করেন দলটির অন্যতম নীতি নির্ধারক মির্জা আব্বাস। অন্য অনুষ্ঠানে আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মের নামে যারা ট্যাবলেট বিক্রি করছে তাদের অবস্থান জনগণ বুঝতে পেরেছে, আর ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করেছে জামায়াত, এমন মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। মামুন হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। সিদ্ধেশ্বরীতে ফ্রি ভেটেনারি মেডিকেল ক্যাম্পে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এখানে তিনি বলেন, প্রাণীর প্রতি ভালোবাসা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নেতা তারেক রহমানের তো অনেকগুলো বিরল গুণ আছে, এই গুণটা হলো অত্যন্ত এক্সেপশনাল। এই যে বিষয়টা, ছবিটা আপনারা দেখেছেন বোধহয়, ধীরে ধীরে নির্বাচনী আমেজের দিকে যাচ্ছেন দেশবাসী। এ নিয়ে বেশ প্রস্তুতিও আছে বিএনপির। তবে দলটির চেয়ারপারসনের অসুস্থতা এতে কিছুটা হলেও মানসিকভাবে বাধার সৃষ্টি করেছে বলেও জানান মির্জা আব্বাস। সেই প্রশান্তিটা নাই, যে প্রশান্তি নিয়ে আমরা বরাবর নির্বাচন করেছি। একটা মানসিক প্রশান্তি, একটা আনন্দ ফুর্তি নিয়ে আমরা নির্বাচন করেছি। এবার কিন্তু সেটা নাই। এটা কিন্তু একেবারেই অনুপস্থিত। যে অনুষ্ঠানে যাই, নিষ্প্রাণ একটা অনুষ্ঠান, নিষ্প্রাণ বক্তব্য, নিষ্প্রাণ কথাবার্তা, এগুলো আমাদের হয়। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। এদিন রাজধানীর ফার্মগেটে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে যোগ দেন বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী তাদের একসময়ের জোটসঙ্গী জামায়াতের কঠোর সমালোচনা করেন। জামাত ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা
ঠিক মতো তার প্রতি উত্তর দিতে পারবে। আর দলটির অন্যতম নীতি নির্ধারক সালাউদ্দিন আহমদ বলেন, নীতি আদর্শহীন একটি দল ধর্মের নামে রাজনীতির ট্যাবলেট বিক্রি করছে। সারা দেশে যারা বয়ান দিচ্ছে যে জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি ভিত্তিক, মেধা ভিত্তিক রাজনীতি করতে হবে, আসলে চর্চা কি আমরা করছি? চর্চা করতে গেলে এইভাবেই দিতে হবে। আমরা বুড়া হয়ে গেছি, আমরা প্রশিক্ষণ দিয়ে তারপর বিদায় নেব। বিএনপিকে এমনভাবে জ্ঞানভিত্তিক, মেধাভিত্তিক, প্রযুক্তিভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে যাতে করে অন্য কোনো সংগঠন ধারে কাছেও না আসতে পারে। আগামী নির্বাচনে জনগণ এদের কাউকে গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির ইতিহাসের বিপক্ষে সংক্ষিপ্ত এই ইতিহাসটা আপনারা মাঠে ঘাটে সবাইকে বলবেন। মামুন হুসাইন, ৭১, ঢাকা। সরকার নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বলে দাবি জামায়াতের। তবে তফসিল ঘোষণার পর তা করবে বলে দলটিকে আশ্বাস দিয়েছে কমিশন। এছাড়াও ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন চায় দলটি। কোনো কারণে তা পেছালে দেশ বড় সংকটে পড়বে বলেও তাদের শঙ্কা। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে বিস্তারিত। তফসিল, জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচন নিয়ে শঙ্কা, এমন সব বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা করতে সোমবার জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। ১.৫ ঘণ্টারও বেশি সময়ের আলোচনা শেষে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান, সরকার এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি। আশা করা যায় এই সপ্তাহ খানেকের মধ্যেই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং অ্যাকর্ডিং টু দেয়ার কমিটমেন্ট বিফোর রামাদান এই জাতীয় নির্বাচন হবে। তবে পূর্ব ঘোষিত সময়েই তফসিল ও জাতীয় নির্বাচন হবে বলে কমিশন আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। এদিকে সোমবার ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ৮ দেশের রাষ্ট্রদূতদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে দলের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, জাতীয় নির্বাচনের তারিখ পেছানো কোনোভাবেই কাম্য নয়। কোনো কারণে তা পেছানো হলে গভীর সংকটে পড়তে পারে দেশ। আমরা ইলেকশন পেছানোর কোনো সুযোগ আছে মনে করি না, উচিত নয় মনে করি। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং কারো দ্বারাই দেশ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না। জামায়াত রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে না দাবি করে আমির জানান, যারা নির্বাচনের আগে বেশি বেশি তসবিহ পাঠ করে তারাই ধর্মকে ব্যবহার করে। ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। চলতি সপ্তাহে তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সব ধরনের সন্দেহ ও সংশয় কেটে যাবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তখন থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের ঢোল বাজতে শুরু হবে। আর দলগুলোর অনৈক্য যেন ভোটের মাঠে সংঘাতে রূপ না নেয় এমন আহ্বানও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে চলতি সপ্তাহে। এরই মধ্যে সিইসি সহ নির্বাচন কমিশনাররা সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সাথে। রীতি অনুযায়ী বুধবারে রাষ্ট্রপতির সাথে দেখা করবে কমিশনের সদস্যরা। এদিন তফসিলের ভাষণ রেকর্ডের জন্য চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ টেলিভিশনে। তবুও নির্বাচন নিয়ে আশঙ্কার কথা বলে কেউ কেউ, সংশয় আছে জনপরিসরেও। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় কেটে যাবে। পুরোপুরি একদম সন্দেহ চলে যাবে যেদিন ইলেকশন কমিশন এক্স্যাক্ট ডেটটা জানাবেন। এরপরে আর থাকবে না। আমি গ্রামে, এই যে শুক্রবারে আমি গ্রামে গিয়েছিলাম, আমি যেয়ে দেখছি যে মানুষজন ইলেকশনে ক্যাম্পেইন করছে। রাতে আমি একটা ইয়েতে ছিলাম, রাতে ওইখানে চা খাচ্ছি, ইলেকশনের গল্পগুলো হচ্ছে। যেই ইলেকশনের সময় আমরা যে আমেজটা দেখি সেটা ভেরি মাচ ফিরে এসেছে। তো আমরা আশা করছি এই সামনে যখন ইলেকশন কমিশন তারা যখন এই কয়েকদিনের মধ্যে যখন ইলেকশনের শিডিউলটা ঘোষণা করবেন, তখন ফুললি দেশে ইলেকশনের আমেজ আসবে। পুরো জাতি ইলেকশনের, আমি বলবো ইলেকশনের বাদ্যবাজনা বাজবে আর কি। তিনি বলেন, দলগুলোর অনৈক্য যেন কোনোভাবেই সংঘাতে রূপ না নেয়। তারপরেও সব ধরনের পরিস্থিতি সামলানোর জন্য প্রস্তুত আছে সরকার। সংঘাতের জন্য পরিবেশ তৈরি না হয়,
এটাই আপনার ডিবেট থাকবে, আমি আমার মতটা বলবো, আপনি আপনার মত বলবেন, আমার ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি আমার মতো থাকবে, আপনার ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি আপনার মতো থাকবে। তো আমরা আশা করছি যে এটা এমন কিছু না, বরঞ্চ আমি মনে করি এই ধরনের ডিবেটটা একটা দেশের ডেমোক্রেসির জন্য খুবই হেলদি, খুবই ভালো সাইন। তফসিলের আগে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানান প্রেস সেক্রেটারি। না, সে বিষয়ে আমরা কিছু জানি না। মোহন ইসলাম, ৭১, ঢাকা। সামনে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের ভাষণ আগামী 10 ডিসেম্বর রেকর্ড করা হবে। এ বিষয়ে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে ইসি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, বিটিভি এবং বেতারকে এরই মধ্যে চিঠি পাঠানো হয়েছে। 10 ডিসেম্বর নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করা হবে। ওই দিন অথবা পরদিন 11 ডিসেম্বর ভাষণটি প্রচার করা হতে পারে। ধারণা করা হচ্ছে সিইসির এই ভাষণের মাধ্যমেই তফসিল ঘোষণা করা হবে। ইসির বরাতে জানা যায়, তফসিল ঘোষণার সব আনুষঙ্গিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। প্রচলিত রেওয়াজ অনুযায়ী 10 ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি এবং অন্যান্য কমিশনাররা। এদিকে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে সকালে আলোচনা হয় কমিশনের। এ সময় নির্বাচনের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন প্রতিনিধিরা। আগামী 10 তারিখ মানে ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন, কিন্তু একটা রেকর্ডিং হবে এটুকু আমি জানা আছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্মপ্রকাশ করল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। সোমবার জোটটির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ অভিযোগ করেন, নির্বাচন নিয়ে সরকার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে, আর আসন্ন নির্বাচন হবে মব কালচারের। আরেক নেতা আনোয়ার হোসেন মঞ্জু সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এই জোটে 6টি নিবন্ধিত এবং 12টি অনিবন্ধিত দল রয়েছে। মিল্টন আনোয়ারের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় পার্টি মঞ্জু, এটা তো রেজিস্টার্ড, আপনারা সকলেই জানেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা ও নির্বাচন পরবর্তী রাজনীতির নানা সমীকরণের মধ্যেই এক ছাতার নিচে এলো জাতীয় পার্টির একাংশ সহ সমমনা 18টি রাজনৈতিক দল। তারপরে আছে রাজধানীর গুলশানে সোমবার সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট NDF। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোটের প্রধান শরিক জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার। একই মঞ্চে দেখা যায় জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে। নতুন এই জোটে আরও রয়েছে গোলাম সরোয়ার মিলনের জনতা পার্টি, তৃণমূল BNP এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন BNM সহ 18টি দল। কোন দলকে বা একাধিক দলকে বাদ দিয়ে কোন নির্বাচন হলে সেই নির্বাচন টিকসই হবে না, সেটা ক্ষণস্থায়ী হবে। অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নির্বাচন সামনে রেখে প্রতিযোগিতামূলক সুস্থ রাজনীতির পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট ও নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেন জোটের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বলেন, অন্তর্বর্তী সরকারের ভ্রুক্ষেপ শুধু নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে। এই নির্বাচন মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় সমন্বয়ে আগামী দিনের রাষ্ট্র সংস্কার, বাংলাদেশে জাতীয়তাবাদ, মধ্যপন্থার উদার গণতান্ত্রিক রাজনীতিকে বেগবান করা, জনগণের নিয়মান কণ্ঠস্বরকে সোচ্চার করতে একটি রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। জোটের প্রধান উপদেষ্টা জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, সরকার বাকস্বাধীনতার কথা বললেও কথা বললে হয়রানি করছে। এই বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা বললেন মন খুলে কথা বলেন। আমি মন খুলে কথা বলি নাই, একটু কথা বলছিলাম, বাদ আমার বিদেশ যাওয়া বন্ধ। আপনি আইল্যান্ড কেমন করে? আমি রাজনীতি করি 18 বছর বয়স থেকে। ও হালা এসে আমার পাঠ করে এইটা করো ওইটা করো, আরে সামনে কথা বলেন। নতুন এই জোটে প্রাথমিকভাবে 18টি রাজনৈতিক দল থাকলেও আগামীতে দলের সংখ্যা বাড়তে পারে বলে জানান জোট নেতারা।
সেগুলো আজকে এলো। এটা মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। গণতন্ত্রকে দুর্বল রেখে আর্থিক উন্নয়ন আশা করা ভুল বলে মনে করেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। সোমবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, শক্তিশালী গণতন্ত্র মানেই সমৃদ্ধ অর্থনীতি। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, যোগ্য প্রার্থী নয়, এখনও প্রতীক দেখেই ভোট দেন জনগণ। এতে অযোগ্যদের ভিড়ে ডক্টর কামাল হোসেনের মতো বিজ্ঞজনরা হারিয়ে গেছে। আরও জানাচ্ছেন অনুপ অধিকারী তরুণ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত 2 দিনের বার্ষিক সম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশন ছিল গণতন্ত্র উন্নয়ন নিয়ে, যে আলোচনায় অংশ নেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান এবং তারই ছাত্র বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইস মনসুর। গুরু শিষ্য মিলে কথা বলেন গণতন্ত্রের ভঙ্গুর অবস্থা এবং তলানিতে থাকা দেশের অর্থনীতি নিয়ে। আমি তোমাকেই চাই, বারে বারে শুধু তোমাকেই চাই। অর্থাৎ ইলেকশন, আমাদের বিজনেস কমিউনিটি বলছে যে তাকে ছাড়া দেশ চলবে না। এই যে একটা অবস্থায় আমরা নিজেদেরকে নিয়ে যাই, এটার পেছনে কিন্তু আমাদের আত্মবিশ্লেষণের প্রয়োজন আছে। Transfer power through elections without any intervening complications. That was when Sheikh Hasina and the Awami League transferred power to the BNP under Khaleda Zia after the elections of 2001. Now, for a country with a 52-year history, this is not a record that we have much to be proud of. The other big problem that we faced over here, যখনই ডক্টর কামাল হোসেন দাঁড়ালেন আওয়ামী লীগ থেকে সরে যে এই ঘটনা, যখনই বি চৌধুরী সাহেব সরে যে বিএনপি থেকে সরে গেলেন সঙ্গত কারণে, এই ঘটনা বাই দ্য ভোটার্স, বাই হিজ ওন কনস্টিটিউয়েন্সি। কেন? তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে আমাদের নিজস্ব গণতন্ত্রকে ভর করে ক্ষমতায় এসে স্বৈর শাসক বনে যাওয়ার গল্পও বললেন আহসান এইস মনসুর। শেখ হাসিনা হয়ে আসেনি, যে ডিক্টেটর হয়ে আসে নাই, জননেত্রী হয়ে আসে, কিন্তু সেখানে চলে গেছে। আমরাই কিন্তু তাকে সেই অধিস্থানে পৌঁছে দিচ্ছি। কাজে আমি মনে করি যদি অবস্থার পরিবর্তন করতে হয়, সত্যিকারের গণতন্ত্র যদি আমাদেরকে আনতে হয়, আমাদেরকে এই নৈতিক অবস্থানে ফিরে যেতে হবে। গণতন্ত্র উন্নয়ন হাত ধরাধরি করে পাশাপাশি চলে, ফলে একটিকে পিছিয়ে রেখে অন্যটি আগাতে পারে না। উপসংহারে এমনটাই বললেন বিজ্ঞ আলোচকরা। ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইকোনমিক যেসব ইনস্টিটিউশনগুলো আছে, যে ধরনের ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনগুলো আছে, সেগুলো কোয়ালিটি ইনস্টিটিউশনস হতে হবে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর 12টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের ধারণা, গৃহকর্মী আয়েশা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে তদন্তে নেমেছে পুলিশ। খোঁজা হচ্ছে আয়েশাকে। হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি ছুরি উদ্ধার করেছে পুলিশ। সাজিদ সরকারের প্রতিবেদনে বিস্তারিত। সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার সকাল 7:52 মোহাম্মদপুরের শাহজাহান রোডের এই বাসাটিতে প্রবেশ করছেন গৃহকর্মী আয়েশা। এ সময় তার শরীরে ছিল কালো বোরকা। তিনি বাসাটির 8 তলায় উত্তরার সানবিমস স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক AZ আজিজুল ইসলামের বাসায় কাজ করতে যান। এরপর ঠিক 9:36 বাসাটি থেকে বের হতে দেখা যায় আয়েশাকে। সে সময় তার গায়ে দেখা যায় স্কুল ড্রেস এবং কাঁধে একটি ব্যাগ। যে বাসায় কাজ করতেন গৃহকর্মী আয়েশা, এ সময় বাসায় ছিলেন আজিজুলের স্ত্রী লাইলা আফরোজ ও মেয়ে নাফিজা। 11টার পরে বাসায় এসে স্বামী আজিজুল দেখতে পান তার স্ত্রী ও মেয়ের রক্তাক্ত মরদেহ। এটার কাছে এইভাবে বসে মাথাটা এরকম ঝুঁকানো। ওখান থেকে আমি স্ট্রেট করিডোরে তাকাই। ভিতর দিকে 2টা মেইন রুম আছে। মেইন রুমের দরজার কাছেই একটা বুক সেলফ আছে। বুক সেলফের কাছে আমার নিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশীরা। তারা জানান, 9ম শ্রেণীর শিক্ষার্থী নাফিজা পড়ত মোহাম্মদপুর প্রিপ্যারেটরি স্কুলে। সোমবার ছিল বার্ষিক পরীক্ষার শেষ দিন। পুলিশ আসার আগেই নাফিজাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত ঘোষণা করে চিকিৎসক।
পুলিশ জানায় সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের নেওয়া হবে আইনের আওতায়। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি। ওনাদের আত্মীয় স্বজনরা এসছে, ওনাদের সঙ্গে কথা বলছি এবং আমাদের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে আমরা এই বিষয়ে কোনো ক্লু পেলে আমরা সেভাবে তদন্ত কার্যক্রম আগাবো। সন্দেহ করা গৃহকর্মী আয়শা 4 দিন আগেই কাজ নেন এ বাসায়। ভাড়া থাকতেন বিহারি ক্যাম্পে। নিহতের পরিবারের কাছে ছিল না আয়শার আর কোনো তথ্য। সাজিদ সরকার, 71, ঢাকা। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 13 সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার সংস্থাটির মহাপরিচালক জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের জন্য জমি অধিগ্রহণ করে আসামিরা তা সেতু কর্তৃপক্ষের কর্মচারীদের বরাদ্দ দিয়েছেন। এতে ব্যক্তিগতভাবে তারা লাভবান হয়েছেন। এদিকে সাবেক এমপি ইলিয়াস মোল্লার বিরুদ্ধেও মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন আশিক মাহমুদ। 2018 সালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য 40 একর জমি অধিগ্রহণ করে। কিন্তু পরবর্তীতে গেজেটের উদ্দেশ্য অমান্য করে সেই জমিতে ক্ষতিগ্রস্তদের বদলে সরকারি কর্মচারীদের জন্য 99 বছরের লিজে আবাসন নির্মাণ করা হয় বলে অভিযোগ দুদকের। সংস্থাটি বলছে, আইন বহির্ভূত প্রকল্প গ্রহণ করে ব্যক্তিগতভাবে নিজেরা লাভবান হয়েছে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, আহমদ কাইকাউস সহ 14 জনের দায় পেয়েছে দুদক। নিয়ম বহির্ভূতভাবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর ও প্রকল্পের স্থায়ী কর্মচারীদের জন্য নির্মিত ফ্ল্যাট দীর্ঘমেয়াদী লিজ প্রদান সংক্রান্ত নীতিমালা 2018 প্রণয়নে কোনো আইনি বাধ্যবাধকতা অনুসরণ না করে সুবিধা গ্রহণের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব ওবায়দুল কাদের, জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম তাদের বিরুদ্ধে অনুসন্ধানকালে আনিত অভিযোগ প্রমাণিত হয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ঢাকা 16 আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক, যেখানে তাদের বিরুদ্ধে 17 কোটি টাকা অবৈধ সম্পদ ও 181 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 14 কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তির মালিকানা অর্জনপূর্বক দখলে রাখা এবং 40টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 173 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে স্থানান্তর রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক বলছে, তদন্তে তাদের সম্পদের পরিমাণ বাড়লে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে। আশিক মাহমুদ, 71, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় ধামরাইয়ে কোরআন খতম, দোয়া, নফল গণরোজা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ধামরাইয়ের পৌরসভা ঈদগাহ মাঠে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এ আয়োজন করেন। এতে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় 7,000 মানুষ অংশ নেন। এ সময় যুবদল সভাপতি মুরাদ বলেন, বেগম খালেদা জিয়া কখনো কোনো স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি। দেশ ও দেশের মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। তাই তিনি যেন সকলের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন, দেশবাসীর কাছে দোয়া চান তিনি। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গৃহিণী থেকে রাজপথের নেতৃত্ব দেখেছি, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র দেখেছি। তিনি আমাদের যারা রাজনীতি করেন তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, বাংলাদেশের যারা রাজনীতি করবে সেই রাজনীতিটা হতে হবে নিজের জন্য নয়, ব্যক্তির জন্য নয়, শুধুমাত্র দলের জন্য নয়, এই দেশের মানুষের জন্য এবং এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ সোমবারও রাজধানীর শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন 7 কলেজের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের একদল শিক্ষার্থী। বিকেলে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষার্থীদের
7 সদস্যের প্রতিনিধিদের আলোচনায় বসেন। তবে আন্দোলন প্রত্যাহার বা পরবর্তী কর্মসূচি বিষয়ে এখন পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। এর আগে সকাল থেকে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন একদল শিক্ষার্থী। তবে বিকেলের দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবন মোড়ে অবরোধ করে দেয়। এতে সচিবালয়, হাইকোর্ট সংলগ্ন এলাকার কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন একাত্তরের।